নির্বাচন যত দেরি হবে ততই বাড়বে ষড়যন্ত্র। চুয়াডাঙ্গার বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি বললেন তারেক রহমান, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্যই ভোট প্রয়োজন। দেশের নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চায় সংস্কার কমিশন। মতবিনিময়ে না ভোট ফিরিয়ে আনা সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেছেন গণমাধ্যম কর্মীরা। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। গাজীপুরে বিদ্যুতের তার পড়ে পিকনিকের বাস বিদ্যুতায়িত, নিহত আইইউটি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী, আহত ৩০ জন, হাসপাতালে ভর্তি। নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারলে সেই সংসদ বাস্তবতার নিরিখে সংস্কার বাস্তবায়ন করতে হবে। দুপুরে চুয়াডাঙ্গায় টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, একমাত্র প্রকৃত নির্বাচিত জনপ্রতিনিধির দ্বারাই সকল সংস্কারের সূচনা ও বাস্তবায়ন সম্ভব। আরও বলেন, পতিত ফ্যাসিবাদীরা বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। জানান, দেশকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে সাধারণ নির্বাচনের কোনো বিকল্প নেই। রাজনীতি রুগ্ন হলে দেশের সব সেক্টরই অসুস্থ হবে বলে জানান তারেক রহমান। সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তরুণের সাথে বিএনপির কোনো সমস্যা নেই। চক্রান্ত রুখে দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ করতে বিএনপি নির্বাচন চায়। বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। বিএনপি গণতন্ত্র চায়, তার ভোট সেই দিতে চায়, তার এমপি সেই নির্বাচন করতে চায়। দেশের নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে, সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও সুযোগ পেলে তারা আবারও মানুষের গলা চেপে ধরবে, এ অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপনারা কিসের ক্ষমা চাইবেন? মানুষ তো আপনাদেরকে মনে করে আপনার মানুষ, আপনাদের 2 হাত আছে, কিন্তু আপনাদের এক হাত থেকে গলায়, আরেক হাত থেকে পায়ে। প্রয়োজনে গলা চাপ দিতে পারেন, টিপ দিয়ে মেরে দিতে পারেন চেপে, আবার প্রয়োজনে পা ধরতে পারেন। বিএনপি যতদিন টিকে আছে, বেঁচে আছে, এই মহত্তম পরিবারগুলো, এই মহিমান্বিত পরিবারগুলোর সাথে থাকবে। রাজধানীর ফার্মগেটের দি মার্কেন্টাইল কোঅপারেটিভ লিমিটেডের কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে আছেন সহকর্মী তাজনুর ইসলাম। যাচ্ছি তাজনুরের কাছে। তাজনুর, সবশেষ কি পরিস্থিতি আর আগুনের সূত্রপাতটা আসলে কিভাবে হয়েছে সে বিষয়ে কিছু জানা গেল কিনা? তাজনুর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? দুঃখিত দর্শক, তাজনুরের সাথে সংযুক্তি এই মুহূর্তে ধরে রাখতে পারছি না, পরবর্তীতে আবারও যোগাযোগের চেষ্টা করব। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে। এ সময় ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফিরিয়ে আনা, প্রার্থী অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত সহ বেশ কিছু মতামত তুলে ধরেন। কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের কথা বলে, সেই সাথে গণমাধ্যম কর্মীদের মতামত গুরুত্বের সাথে বিবেচনার কথা হবে বলে জানানো হয়। নিরপেক্ষ, অংশগ্রহণমূলক জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজনে বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যার অংশ হিসেবে সকালে নির্বাচন ভবনে কমিশনের সাথে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় হয়। বৈঠকে কমিশনের কাছে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। 3টি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এই কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, শুধু পদত্যাগ করে গেলেই চলবে না। নির্বাচন কমিশনের নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। যারা নির্বাচন করবে তারা গণমাধ্যমের সঙ্গে, মালিকানার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবে না। পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে। রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন
তিনি নির্দলীয় ব্যক্তি হবেন। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার উপর জোর দেন। বলেন তার আগে সংস্কার জরুরি, নয়তো পুরো প্রক্রিয়াটি থেমে যাবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে। এখন এত সংস্কার হচ্ছে, এইটুকুকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা জুড়ে যাবে। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানান, সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীদের হলফনামা যাচাই বাছাই, অর্থের উৎসসহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন সাংবাদিকরা। রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান জানান, সাংবাদিকরা প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও বিবেচনায় নিতে বলেছেন। তারা প্রযুক্তি ব্যবহারের কথা চিন্তা করার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পিকনিকের আনন্দ মুহূর্তে পরিণত হলো বিষাদে। বিআরটিসির দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন ৩ জন, আহত অন্তত ৩০ জন, কয়েকজনের অবস্থা গুরুতর। হতাহত রায় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUTর শিক্ষার্থী। এই ঘটনায় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। শ্রীপুরের টেলিহাটির মাটির মায়া রিসোর্টে IUTর শিক্ষার্থীদের পিকনিক। গ্রাম্য এলাকার সরু পথ ধরে চলছিল বিআরটিসির দোতলা অন্তত 7টি বাস। উদয়খালী এলাকায় ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের ঝুলে থাকা তারে জড়িয়ে যায় একটি বাস। মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে আগুনও ধরে যায় গাড়িতে। ঘটনাস্থলেই প্রাণ হারায় শিক্ষার্থী মোজাম্মেল হোসেন। আহত হয় অন্তত 35 জন। তারের মধ্যে গাড়ির ছাদ লাগিয়ে গেছে, লাগিয়ে যাওয়ার পরে মানে যে ধরতেছে সামনে আগুন লাগিয়ে আছে, যে ধরতেছে পড়তেছে, মানে স্যার শব্দ হইতেছে। আর ওই যে ছেলেরা জানলা দিয়া লাফ দিয়া নামতেছে, আর ছেলেদের শরীর থেকে আগুন ছিটা পড়তেছে, আরো ধোঁয়া উঠতেছে। আহতদের মধ্যে গুরুতরদের দ্রুত নেওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যায় মোস্তাকিম রহমান মাহিন এবং জোবায়ের আলম নামে আরো 2 শিক্ষার্থী। আহত বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে সেই 3 জন আহত আসে, কিন্তু তারা 3 জনই ছিল ব্রড ডেড। তারপরে আমাদের হাসপাতালে আরো 2 জন আহত অবস্থায় আসে। তার মধ্যে একজন হলো কাবিদুল ইসলাম আলিফ, তার বয়স 22 বছর, এবং আরেকজন নাফিজ আলম, তার বয়স 22 বছর। এ ঘটনায় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। পার্টিকুলার ডিপার্টমেন্ট যারা আয়োজন করেছে তারা কেন ডাবল ডেকার নিল, এখন ওইটার পারমিশন নাই সেটাও আমার জানা নেই সত্যিকার অর্থে। কারণ প্রত্যেক বছরই দেখা যায়, আপনারা জানেন যে গাজীপুরের বিভিন্ন রিসোর্টে এটা তো ভালো জানবে বিআরটিসি যারা বাস ভাড়া দেয়। বিদ্যুৎ স্পৃষ্টে আহত ও নিহত সবাই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, সংবাদের প্রথম অংশে যেমনটা জানাচ্ছিলাম, রাজধানীর ফার্মগেটের দি মার্কেন্টাইল কোঅপারেটিভ লিমিটেডের কার্যালয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুরের কাছে একটু যেতে চাই। তাজনুর, সবশেষ কি অবস্থা একটু জানাবেন? একই সাথে আগুনটা আসলে কিভাবে লেগেছিল সেই বিষয়ে কি কিছু জানা গেছে কিনা? প্রথম অংশ ধরে যদি বলি, আসলে আগুন নিয়ন্ত্রণে এনেছে এই তথ্যটি এখন অবধি ফায়ার সার্ভিস বলছে না। তারা যেটি বলছেন যে আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন যে কর্মযজ্ঞ এই মুহূর্তে চলছে, সেটি হচ্ছে এই ভবনের যে আন্ডারগ্রাউন্ড রয়েছে সেখানে কিন্তু প্রচুর বিভিন্ন রকমের কাগজপত্রাদি এবং বিভিন্ন রকমের স্তূপ কিন্তু সেখানে জমা করে এবং সেখানে আগুন চলছে, যার প্রেক্ষিতে কিন্তু সেই আন্ডারগ্রাউন্ডে গিয়ে সেই আগুন নেভানো অনেক বেশি দুঃসাধ্য এবং কষ্টসাধ্য হওয়ার ফলে এই মুহূর্তে যেটি ফায়ার সার্ভিস করছেন যে সিঁড়ির যে সামনের যে অংশটি সেখান থেকে কিন্তু কাটতে শুরু করেছেন, অর্থাৎ পানি প্রবাহ যেন আন্ডারগ্রাউন্ডে সঠিকভাবে পৌঁছানো যায় সেই চেষ্টাটা কিন্তু তারা চালু রেখেছেন। একই সঙ্গে নিচে এখনো আগুন জ্বলবার ফলে যেটি হচ্ছে যে এই যে গ্রাউন্ড ফ্লোরে যে দোকানগুলো রয়েছে, অর্থাৎ 2টি বইয়ের দোকান রয়েছে, তোফাজ্জল বুক হাউস এবং সাওয়াল বুক হাউস, সেই 2টি বইয়ের দোকানের যেই ফ্লোর রয়েছে সেটি কিন্তু এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে এবং কোথাও কোথাও আসলে ফাটল দেখা দিয়েছে, যার ফলে কিন্তু এই দোকানের যারা কর্মচারী রয়েছেন, দোকানের মালিক যিনি রয়েছেন, তিনি কিন্তু এরই মধ্যে দোকানের যেই মালপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু সরাতে শুরু করবে। সব মিলিয়ে আসলে পরিস্থিতি এখনো
নিয়ন্ত্রণে কিংবা ভালো দিকে সেটি বলার সুযোগ নেই হওয়ার। তবে আগুন কিভাবে সূত্রপাত হয়েছিল সেটি তো আসলে এই পর্যায়ে জানা অনেকখানি কঠিন। পরবর্তী সময়ে হয়তো ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে যখন ব্রিফ করবে কিংবা তাদের যে অনুসন্ধান, তাদের যে তদন্ত, সেগুলোর পরে হয়তো বিস্তারিত তথ্য জানা যাবে। তবে আসলে বাইরে থেকে কোনোভাবেই ঠাওর করার উপায় নেই, ভেতরে এরকম আগুন জ্বলছে আন্ডারগ্রাউন্ডে, সেটি কোনোভাবেই বোঝার কোনো রকমের কোনো উপায় নেই। কিন্তু ভেতরে যারা কাজ করতে যাচ্ছেন, ফায়ার ফাইটার যারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন অক্সিজেন মাস্ক লাগিয়ে, একটু পরপর আমরা দেখতে পাচ্ছি যে তারা বাইরে চলে আসছেন এবং এসে কিন্তু তাদের সেই দম বন্ধ হবার যে দশা, তারা বেশ অনেকখানি অসুস্থ। তাজমুল, পরবর্তীতে আরও আপডেট জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। রোহিঙ্গা সংকটকে কেবল মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার লেন্সে দেখার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। সকালে BIIS-এ রোহিঙ্গা সংকট নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় সংলাপের উদ্বোধনী সেশনে তিনি আরও বলেন, 10 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অবশ্যই জরুরি। তবে রাষ্ট্রবিহীন এই বিশাল সংখ্যক মানুষের ক্যাম্প ও তার আশপাশে এরই মধ্যে নানা রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হয়েছে। এসব ঘটনা কেবল বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের জন্যই হুমকি বলে উল্লেখ করেন তিনি। এ সময় জাতিসংঘ শরণার্থী সংস্থার আবাসিক প্রতিনিধি সুম্বুল রিজভী বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের শরণার্থীর মর্যাদা দেওয়ার কথা বলেন। সংলাপে জাতিসংঘ ঢাকা মিশন প্রধান গোয়েন লুইস নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনকেই সংকটের টেকসই সমাধান বলে উল্লেখ করেন। দেশের মানুষ এখনো প্রজা থেকে নাগরিক হয়ে উঠতে পারেনি, তাই 54 বছরেও জন আকাঙ্ক্ষার রাষ্ট্র গড়া সম্ভব হয়নি। যমুনা টেলিভিশনে আয়োজিত এক গোল টেবিল আলোচনায় বক্তারা এই কথা বলেন। রাজনীতিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন শীর্ষক এই আয়োজনে তারা বলেন, দেশে যখন সংস্কার প্রক্রিয়া চলমান তখনও মানুষকে রুটি রুজির কথাই চিন্তা করতে হচ্ছে। অতীতে দেশে গণতন্ত্রের চর্চা হয়নি, হয়েছে পরিবারের তোষামোদী। এই অবস্থা থেকে বের হতে না পারলে আবারও ফ্যাসিবাদী শাসন কায়েম হবে বলে মনে করেন আলোচকরা। রাজনীতিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন শীর্ষক গোলটেবিল আলোচনা, যমুনা টেলিভিশনের সাথে যৌথ আয়োজক USAID ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। রাজনীতিক, পেশাজীবী, শিক্ষার্থী, সংস্কৃতি অঙ্গন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন এই আয়োজনে। তারা বলেন, মানুষের সমস্যা বলার ও শোনার প্ল্যাটফর্ম কম। একটা আদিবাসী আমি যদি প্রান্তিক পর্যায়ে আছি, আমি যদি একটা রাজনৈতিক দল গঠন করতে চাই, সেটাও কিন্তু আমার দ্বারা সম্ভব না, কারণ যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেটা কখনো আদিবাসীর দ্বারা ফিল আপ হবে না। ঔপনিবেশিক যে ধাঁচের রাষ্ট্র ব্যবস্থা ছিল সেটা উৎখাতের সময় কিন্তু এখনই। আলোচনায় রাজনীতিকরা বলেন, এই ভূখণ্ডে প্রজায় রয়ে গেছে মানুষ, নাগরিক না হয়ে ওঠায় ঠিকমতো গড়ে ওঠেনি রাষ্ট্র। আমরা আসলে সকলেই দিন শেষে নিজেকে নিরাপদ রাখতে চেয়েছি এবং এই নিজেকে নিরাপদ রাখতে চাওয়ার জন আকাঙ্ক্ষা থেকে আমরা মাফিয়াতন্ত্র বাংলাদেশে কায়েম করতে দিয়েছি। আমার চাকরি হচ্ছে না কেন, অথবা ওরা যারা আন্দোলন করেছে চাকরি বাকরি কোটাটা থাকবে না, রাষ্ট্র নিয়ে কারো আন্দোলন আছে। নির্বাচনের পরে এই রাষ্ট্রটা কিভাবে রিপাবলিকের আকাঙ্ক্ষা পূরণ করবে সেই কনভারসেশন কিন্তু নাই। মানুষ তার অধিকার নিয়ে কথা বলতে ভয় পায়। এই অবস্থা থেকে বের করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মত কারো কারো। সবসময় এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলা হয় যে আমি যখনই কোনো রাইটের কথা বলবো তখনই প্রথমে আমাকে বলতে হয় যে আমি রাইটের কথা বলতে গিয়ে আমার এক্সিস্টেন্সটাকে বিপন্ন করে ফেলছি কিনা। ডেমোক্রেসি তো এই জায়গায় অপারেট করার কথা ছিল। এত বছর ধরে আমরা যে ধরনের শাসনের অধীনে থেকে এসেছি, তাতে আমরা নাগরিক হয়ে উঠবো কেমন করে? ওঠার তো কোনো জায়গা ছিল না। যদি আপনি দেখেন, বাংলাদেশের সংসদের রিপ্রেজেন্টেশন হচ্ছে প্রায় 80% হচ্ছে ব্যবসায়ী। আলোচকরা বলেন, দারিদ্র্য দূর করতে না পারলে এবং রাজনীতিকরা জনগণের ভাষা না বুঝলে সত্যিকারের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। যদি ভোটিং সিস্টেমটা থাকতো ঠিকঠাক মতো, তাহলে দেখতেন অনেক কিছু ঠিক হয়ে যেত। কিন্তু আপনি তো ভোটিং সিস্টেমটাই বন্ধ করে দিচ্ছেন। আপনি বলছেন যে তোমার কিছুই বলার দরকার নাই, আমি যেভাবে বলবো তোমার কাজ হলো খালি জিন্দাবাদ বলা আর আমার হাত তালি দেওয়া, আর যদি এই দুটো না পারো তাহলে তুমি আমাকে ভয় পাবা। স্টেটটা যদি একটু কানেক্ট করতে পারতো, পলিটিক্সটা যদি একটু কানেক্ট করতে পারতো, আমি বলবো না সিঙ্গাপুর এসব শব্দ আমি উচ্চারণ করতে চাই না, কিন্তু দেশটা তো অনেক সমৃদ্ধ হতো। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের জন্যই কাজ করে যাচ্ছে। গণতন্ত্র যখন থাকে না, তখন তো মানুষের কথা বলার কোনো স্বাধীনতা থাকে না। এই সরকার যেটা করেছে সেটা হচ্ছে যে মানুষকে প্রথমত কথা বলার সুযোগ দিয়েছে। মানুষ কিন্তু কথা বলতে পারছে,
যে কোনো ফোরামই হোক, যেভাবেই হোক, এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কথা বলার জন্য কারো শাস্তি হয়নি, কাউকে আইনের মুখোমুখি হতে হয়নি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট ও প্ল্যানিং এডিটর রোকসানা আঞ্জুমান নিকোল। তিনি বলেন, গণমাধ্যম চাপমুক্ত হয়েই কাজ করছে। সাংবাদিক যখন আসলে দায়মুক্ত থাকে, কারোর প্রতি দায়বদ্ধতা তার থাকে না, সকল প্রতিষ্ঠানই আসলে স্বাধীনভাবে কথা বলতে পারে, যুগ যেমনই হোক। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। চিকিৎসা খাতে রাজনীতি রুখে দেওয়ার আহ্বান জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনে সবার মতামত প্রয়োজন। জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ শীর্ষক সেমিনারে কথা জানান তিনি। এর আগে আহতদের চিকিৎসায় হাসপাতালটির অবদান তুলে ধরা হয়। 18 ও 19 জুলাই, তারপর 4 ও 5 আগস্ট। চারপাশে গোলাগুলি, সংঘর্ষ। আন্দোলনে থাকা নিরস্ত্র মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে একের পর এক। আহতদের নিয়ে বিভিন্ন হাসপাতালে ছোটেন সাধারণ মানুষ। মরদেহের বেশিরভাগই ঠাঁই পায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আগে থেকেই সেখানে ছিল শখানেক মরদেহ। ইমার্জেন্সি, আইসিইউ, সাধারণ ওয়ার্ড সবখানেই আন্দোলনে আহতরা। মেঝের পর সিঁড়িতে জায়গা হয় কারো কারো। গায়ে গুলি 10টি, কারো 15 থেকে 20টি। ক্যাজুয়ালিটিতে 314, নিউরোসার্জারিতে 136, অর্থোপেডিক্সে 77 সহ শত শত রোগীর চিকিৎসা দেয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সেদিনগুলোই ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ডাক্তার আবরার হামিম। জানান, লাশের স্তূপের মধ্যেও আহতদের চিকিৎসা দেওয়ার সেই অভিজ্ঞতা। রক্তাক্ত লাশ একের পর এক আসতে থাকে। আমার স্পষ্ট মনে আছে, আমরা সেই 8 নম্বর রুমে, 7 নম্বর রুমে লাশের উপর দিয়ে আমরা হাঁটি। অর্থোপেডিক্স বিভাগের ডাক্তার শহীদুল ইসলাম আকন্দ আন্দোলনকারীদের চিকিৎসায় পুরো টিম সহ ঝাঁপিয়ে পড়েন, অথচ তৎকালীন সরকার তাকে বদলি করে দেয়। যাদেরকে আপনারা চিকিৎসা দিচ্ছেন, এরা কিন্তু ওই দুষ্ট প্রকৃতির ছেলে যারা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ি পুড়িয়েছে, যারা মাত্র বিভিন্ন ভবনকে, সড়ক ভবনে আগুন দিচ্ছে। মানে আমাদেরকে ইনডাইরেক্টলি বোঝানো হলো যে আপনি যা করতেছেন ঠিক আছে, কিন্তু আপনাকে মনে করাই দেওয়া হলো যে আপনি কতটুকু করবেন, কতটুকু করবেন না। জুলাই আন্দোলনে ঢাকা মেডিকেল শীর্ষক এই সেমিনারে মেডিকেল শিক্ষার্থীরা তুলে ধরেন রাজনৈতিক চাপের নানা অভিজ্ঞতা। আমি দিলাম, এখানে অত্যাচার হয়েছে, কোনো দলীয় কিছু মেনশন করি নাই। এইটার জন্য ডাকা হবে, এইটার জন্য জেরা হবে, অমুক দল করো কিনা, তমুক দল করো কিনা। যদি ওই কথাটা একটু কেউ রিজিট থাকে, তার নেক্সট হচ্ছে কি, টাকা থেকে বের করে দাও, মায়ের ধর বোনাস। মেডিকেল শিক্ষার্থীদের দাবি, চিকিৎসা সেক্টরে কোনো রাজনীতি না থাকুক। উপদেষ্টা আসিফ মাহমুদও পেশাগত জায়গায় রাজনীতি রুখে দেওয়ার পক্ষে। 4 আগস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য না করে, এবং চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণকে আপনারাও রুখে দিন, এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। রাষ্ট্র সংস্কার আর দেশ পুনর্গঠনে সবাইকে মতামত দেওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। বিগত ফ্যাসিবাদী সরকারের আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।